Hi, welcome to my channel Sneha's Veg World. আজ আমরা এসেছি তারকনগর আর এখান থেকে আমরা যাব শিবনিবাস। স্টেশন থেকে নেমে সোজা হাঁটতে হবে। এরপর সামনের এই গলি দিয়ে একটু এগোলেই দেখতে পারবেন যে প্রচুর টোটো আর অটো দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে টোটো বা অটো করে আপনারা খুব সহজেই চলে যেতে পারবেন শিবনিবাস। আমরা এখানে টোটো করে যাচ্ছি আর টোটোর ভাড়া পার পার্সন 15 টাকা। অনেকেই মাঝদিয়া হয়ে শিবনিবাস যায়, তবে তারকনগর হয়ে গেলে খুব সহজেই শিবনিবাস পৌঁছানো যায়। তারকনগর হলো মাঝদিয়ার আগের স্টেশন। তারকনগর আসার জন্য আপনাদের শিয়ালদা গেদে লোকাল ধরতে হবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এক টোটোতেই আমরা শিবনিবাস মন্দির চলে এসেছি। আর এই একই জায়গা থেকে আপনারা ফেরার অটো বা টোটোও পেয়ে যাবেন। এখানে আসতে প্রায় 15 মিনিট মতন আমাদের সময় লেগেছে। এখানে মন্দিরের সামনেই প্রচুর ডালার স্টল রয়েছে। এছাড়াও মন্দিরের পাশে অন্যান্য মিষ্টির দোকানও রয়েছে। আমরা প্রথমে যাচ্ছি রাজরাজেশ্বর মন্দির। সাধারণের কাছে যা বুড়ো শিবের মন্দির নামে পরিচিত। এই মন্দিরটি বয়োজ্যেষ্ঠ হওয়ার কারণে স্থানীয় এলাকায় বুড়ো শিবের মন্দির নামে পরিচিতি লাভ করেছে। এই মন্দিরটি তৈরি হয়েছে প্রায় 1754 খ্রিস্টাব্দে। এই মন্দিরটি বাংলায় প্রচলিত মন্দির রীতির কোনো শ্রেণীতে পড়ে না। উঁচু ভিত্তিবেদির উপর স্থাপিত অষ্টকোণ প্রস্তচ্ছেদের এই মন্দিরে শীর্ষদেশ ছত্রাকার। খাড়া দেওয়ালের প্রতিটি কোণে মিনার আকৃতির 8টি সরু থাম। প্রবেশদ্বারের খিলান ও অবশিষ্ট দেওয়ালে একই আকৃতির ভরাট করা নকল খিলানগুলি গথিক রীতি অনুযায়ী নির্মিত। এই মন্দিরের ভিতরে যে শিবলিঙ্গটি রয়েছে এটি পূর্ব ভারতের সবথেকে বৃহত্তম শিবলিঙ্গ এবং এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। এখানে আপনারা যে শিবলিঙ্গটি দেখতে পাচ্ছেন এর উচ্চতা প্রায় 9 ফুট। এই শিবলিঙ্গটি কোষ্টি পাথরের তৈরি। এখানে দেখতে পাচ্ছেন শিবলিঙ্গের মাথায় জল বা দুধ ঢালবার জন্য এখানে সিঁড়ি রয়েছে। সিঁড়িটি একদিক থেকে কয়েক ধাপ উঠে অন্য দিকে নেমে গেছে, যাতে পুণ্যার্থীরা একদিক দিয়ে উঠে বাবার মাথায় জল ঢেলে অপর দিক দিয়ে নেমে যেতে পারেন। এখন আমরা চলে এসেছি এই মন্দিরের ঠিক পাশের মন্দির রাগেশ্বর শিব মন্দির। এই মন্দিরটি তৈরি হয়েছে প্রায় 1762 খ্রিস্টাব্দে। এই মন্দিরের শিবলিঙ্গ প্রথম মন্দিরের চেয়ে কিছুটা ছোট, প্রায় 7.5 ফুট। এখানেও আগের মন্দিরের মতন শিবলিঙ্গের মাথায় জল ঢালবার জন্য সিঁড়ি আছে। এই মন্দিরটি উঁচু ভিত্তিবেদির উপর স্থাপিত বর্গাকার প্রস্তচ্ছেদের 4 চালা যুক্ত মন্দির। আর এই মন্দিরের পাশেই রয়েছে রাম সীতার মন্দির। এখন আমরা রাম সীতার মন্দিরের দিকে যাচ্ছি। এই মন্দিরটি তৈরি হয়েছে 1762 খ্রিস্টাব্দে। এই মন্দিরটিও উঁচু ভিত্তিবেদির উপর স্থাপিত, উচ্চতা প্রায় 50 ফুট। এই মন্দিরটি আংশিক দালান আকারের কোঠার উপর একটি শিখর স্থাপিত, যা অনেকটা বর্গক্ষেত্রাকার। দালানের প্রতিটি ছাদ সমদ্বিবাহু ট্রাপিজিয়াম আকৃতির,
এবং গর্ভগৃহের প্রতিটি ছাদ ত্রিভুজাকার না হয়ে অনেকটা ঘণ্টার লম্বচ্ছেদের মতন বিরল আকৃতির। আর এই মন্দিরের শিখরে রয়েছে চক্র। এখন আপনারা দর্শন করছেন কোষ্ঠী পাথরের রামচন্দ্র ও অষ্টধাতুর সীতার বিগ্রহ। এছাড়াও এখানে লক্ষ্মণ, শিব, কালী, গণেশ, সরস্বতী ও কৃষ্ণের প্রাচীন বিগ্রহ প্রতিষ্ঠিত রয়েছে। এছাড়াও আমরা লাকি ছিলাম, সেই জন্য আমরা যখন রাম সীতার মন্দিরে আসি তখন এখানে প্রসাদ দেওয়া হচ্ছিল। আর সৌভাগ্যক্রমে আমি আর দাদুও পেয়ে গেলাম প্রসাদের মিষ্টান্ন। শিবনিবাসের এই মেলা হয় ভৈনী বা জয়া একাদশী থেকে শিবরাত্রি পর্যন্ত। ভক্তদের বিশ্বাস বাবা তখন সবচেয়ে বেশি জাগ্রত থাকেন এবং সকল মনস্কামনা পূরণ করেন। এছাড়াও প্রতি বছর শ্রাবণ মাসের শেষ সোমবার লক্ষাধিক মানুষ নবদ্বীপের গঙ্গা নদী থেকে জল নিয়ে এসে বুড়ো শিবের মাথায় জল ঢালেন। এছাড়াও প্রায় প্রতিদিনই প্রচুর ভক্তের আগমন হয় এই শিবনিবাসে। রাজরাজেশ্বর মন্দির ও রাগেশ্বর মন্দির প্রতিদিন খোলা থাকলেও রামসীতা মন্দির প্রতিদিন খোলা থাকে না। এখন আমি চলে এসেছি এখানকার চূর্ণী নদীর কাছে। আর আপনারা সামনে যেই বাঁশের সাঁকো দেখতে পাচ্ছেন, আপনারা যদি মাঝদিয়া হয়ে আসতেন তবে আপনাদের এই বাঁশের সাঁকো পার করে আসতে হতো। এই শিবনিবাসকে বাংলার কাশী বলা হয়। জনশ্রুতি মতে রাজা কৃষ্ণচন্দ্র কাশীর শিবের স্বপ্নাদেশ পান যে তিনি কাশী ছেড়ে কৃষ্ণচন্দ্রের হাতে পুজো পেতে চান। সেই আদেশ পালনের জন্যই কৃষ্ণচন্দ্র এখানে 108টি শিব মন্দির স্থাপন করেন, যার মধ্যে অধিকাংশই কালের গর্ভে হারিয়ে গেছে। এছাড়াও আরও একটি কারণ হল শিবনিবাস প্রতিষ্ঠার পর কাশী ও কাঞ্চি থেকে আগত ব্রাহ্মণগণদের উপস্থিতিতে মহারাজ কৃষ্ণচন্দ্র অগ্নিহোত্র বাজপেয় যজ্ঞ সম্পন্ন করেন এবং ব্রাহ্মণগণ মহারাজকে অগ্নিহোত্রী বাজপেয়ী উপাধি দেন। হয়তো এই কারণেও শিবনিবাস কাশীর সমতুল্য প্রসিদ্ধি লাভ করে। এখন আমরা যাচ্ছি শিবনিবাসের মেলার দিকে। এটি একটি বিশাল বড় মেলা। আমরা যেহেতু দুপুর 12টা-1টার দিকে এসেছি, সেই জন্য এখনো প্রায় পুরো মেলা খোলেনি। কয়েকটা স্টল অবশ্য খুলেছে, তবে পুজো দেওয়ার জন্য একটু সকাল সকাল আসাই ভালো, কারণ যত লেট হবে তত ভিড় বাড়তে থাকবে। কিন্তু মেলা দেখতে গেলে বিকেল অবধি থাকতে হবে, কারণ বিকেলের পরপর পুরো মেলাটা বসে। এই মেলাটা এত বড় হয় যে সহজে হেঁটে শেষ করা যায় না। আমি বিগত 10 মিনিট ধরে হাঁটছি, কিন্তু এখনো পর্যন্ত মেলা শেষ দেখতে পাচ্ছি না। তাহলে বুঝতে পারছেন যে মেলাটা কতটা বড়। এবং এখানে মেলার এক সাইডে বিভিন্ন ধরনের রেডিমেড ফার্নিচার ও বেতের জিনিসও পাওয়া যায়। আর হ্যাঁ, ভিডিওটি যদি এই পর্যন্ত ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, কারণ আমার চ্যানেলের সাবস্ক্রিপশন টোটালি ফ্রি। আর ফ্রি জিনিস ছেড়ে দেওয়া কিন্তু মহাপাপ। তাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট ভেজ ফ্যামিলির মেম্বার হয়ে যান। মেলায় ঘুরতে ঘুরতে কিছু দূর যাওয়ার পর এক পাশে আমার এই মন্দিরটা চোখে পড়ল। তখন মন্দির বন্ধ ছিল বলে ভেতরে যেতে পারিনি। আপনারা যদি ওখানকার স্থানীয় লোক হয়ে থাকেন তবে অবশ্যই আমাকেও কমেন্ট করে জানান যে এটা কোন দেবতার মন্দির। যাই হোক, আমরা আবার মেলা ঘুরতে লাগলাম। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কৃষ্ণনগরের মাটির পুতুলেরও স্টল রয়েছে। আপনারা এখন সামনে যে খাবারটা দেখতে পাচ্ছেন এটা এই মেলার স্পেশাল খাবার।
কারণ এক এক জায়গার মেলার এক একটা স্পেশালিটি থাকে। এগুলো অনেকটা পপকর্নের মতন আর সম্ভবত বাজরা দিয়ে তৈরি হয়। আর ঠিক সামনেই রয়েছে গুড় মেশানো খই। এখানে দুটোকে মিক্স করে বিক্রি করে। দেখতে অনেকটা ক্যারামেল পপকর্নের মতন লাগে। আপনারা কিছু দূর পরপর এই স্টল দেখতে পাবেন। এই মেলায় যারা আসে তারা প্রত্যেকেই এটি কেনে। তাহলে আর আমরাও বাদ থাকি কেন, তাই আমরাও বাড়ির জন্য 500 মতন কিনে নিয়েছি। আর হ্যাঁ, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। এখানে আপনাদের একটি ইম্পর্টেন্ট কথা বলে রাখি, দুপুর 2টো থেকে 3টে অবধি কিন্তু মন্দির বন্ধ থাকে। এই শিবনিবাসে রাজা কৃষ্ণচন্দ্রের রাজধানী স্থাপনের একটি কাহিনী রয়েছে। মহারাজা কৃষ্ণচন্দ্র নসরত খাঁ নামক এক দুর্ধর্ষ ডাকাতকে দমন করতে মাসদিয়ার কাছে এক গহন অরণ্যে উপস্থিত হন। ডাকাতকে দমন করে সেখানে তিনি এক রাত অবস্থান করেন। পরের দিন সকালবেলায় তিনি যখন নদী তীরে মুখ ধুচ্ছিলেন, তখন একটি রুই মাছ জল থেকে লাফিয়ে মহারাজের সামনে এসে পড়ে। অনুলিয়া নিবাসী কৃষ্ণরাম নামক মহারাজের এক আত্মীয় তখন মহারাজকে বলেন, এ স্থান অতি রমণীয়, উপরন্তু রাজভোগ্য সামগ্রী নিজে থেকেই মহারাজের সামনে এসে হাজির হয়। তাই এই স্থানে মহারাজ থাকলে মহারাজের নিশ্চয়ই ভালো হবে। মহারাজও তখন বর্গীদের অত্যাচার থেকে বাঁচতে এইরকমই একটি নিরাপদ জায়গা খুঁজছিলেন। এরপরে স্থানটি মনোনীত হলে তিনি কঙ্কণাকারে নদীবেষ্টিত করে স্থানটিকে সুরক্ষিত করেন। এরপর সেখানে 108টি মন্দির ও সুন্দর রাজপ্রাসাদ নির্মাণ করে সেখানে বসবাস করতে থাকেন। বর্তমানে এখন 108টি মন্দিরের মধ্যে 3টি মন্দির বর্তমান রয়েছে, আর রাজপ্রাসাদ এখন আর অবশিষ্ট নেই। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই থাকছে। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। বাই বাই।